শুভ সন্ধ্যা। সোজা সাপ্তাহে স্বাগত মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। এই যে এমন একটা সময় আমরা এই অনুষ্ঠান করছি যখন দেশ জুড়ে চর্চায় মহিলা ভোট, মণ্ডল আর কমণ্ডলের লড়াইয়ে যাবতীয় হিসেব নিকেশ ঘেঁটে দিয়েছে মহিলা ভোট সমস্ত জায়গায়। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, লড়কি বহিন যোজনা হোক, মাইয়া সম্মান হোক, মা বোনেদের হাতেই নাকি ভোট বাক্সের চাবিকাঠি। এই পথ যিনি দেখিয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি, তবে কি লক্ষ্মীর ভাণ্ডারই ভোটের লক্ষ্মী? লক্ষ্মীর ভাণ্ডারটা আজকের নাম নয়, এটা একটা প্রচলিত শব্দ। গ্রামগঞ্জে প্রত্যেকে এবং শহরেও, বিশেষ করে সাধারণ ঘরের মেয়েরা, বোনেরা, মায়েরা, তারা সবসময় কিছুটা পয়সা সঞ্চিত রাখতেন। যখন সমাজে সংকট হতো, আর্থিক সংকট, বা কেউ অসুস্থ হয়ে পড়তো, বা কোনো প্রবলেম অ্যারাইজ করতো, হাতে পয়সা নেই, তখন কিন্তু তাদের লক্ষ্মীর ভাণ্ডারটা ভেঙেই তারা কিন্তু খরচাটা করতেন। কাজেই এটা ওখান থেকে, ওই থিম থেকে এটা আমার নেয়া। লক্ষ্মীর ভাণ্ডার, আমি গর্বিত যে বাংলায় প্রায় 1,21,00,000 মেয়েরা আজকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, এবং তাদের শুধু আজ নয়, সারা জীবন পাবেন, যতদিন বেঁচে থাকবেন। এবং এটাতে আমাদের প্রায় 50,000 কোটি টাকা খরচা হয়েছে। এর মধ্যে কোনো বাধা নিষেধ নেই যে ফ্রিজ থাকলে পাবে না, টিভি থাকলে পাবে না। অন্যান্যরা যারা আমাদের দেখাদেখি করেছে, ধন্যবাদ। ভালো জিনিস যদি কেউ কপি করে, সেটাকে অলওয়েজ ওয়েলকাম করা উচিত। কিন্তু তাদের সাথে আমাদের তফাৎ একটাই, আমাদের প্রোগ্রামটা হচ্ছে ইউনিভার্সাল, অর্থাৎ কোনো রেস্ট্রিকশন নেই যে 2 চাকার বাইক থাকলে পাবে না, একটা স্মার্টফোন থাকলে পাবে না, অথবা একটা পাকা বাড়ি থাকলে পাবে না, এরকম নয়। আমাদেরটা হচ্ছে সার্বজনীন, সর্বকালীন এবং সর্বমা বোনেদের জন্য। আপনি লক্ষ্মীর ভাণ্ডার করলেন, মধ্যপ্রদেশ হয়ে গেল, ঝাড়খণ্ডে হলো। এই দেখুন না, 4 মাস আগে লোকসভা ভোট হলো মহারাষ্ট্রে, সেখানে কি রেজাল্ট হলো, আর 4 মাস পরে যেই এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প অ্যানাউন্স হলো, অন্য রেজাল্ট হয়ে গেল। ওদের ওখানে অনেক রেস্ট্রিকশন আছে, এবং এখনও যাদের দেওয়া হবে বলা হয়েছিল, তাদের মধ্যে অনেকে পায়নি। কিন্তু আমরা 2021-এর ইলেকশনে এটা বলেছিলাম, এবং আমরা আমাদের ম্যানিফেস্টোতেও রেখেছিলাম, এবং আমরা কিন্তু 2021 থেকেই এটা চালু করে দিয়েছি। কথা দিয়ে কথা রাখাটা আমাদের কাজ, এবং তাই কথা দিলে সেটা রাখতে হয়। আমরা চালু করে দিয়েছি, তখন ছিল 60 বছর বয়স পর্যন্ত, এখন সেটা আমরা সারা জীবন, আজীবন করে দিয়েছি। 50-এরও বেশি প্রকল্প রয়েছে আপনার সরকারের। 94টা, আমি বলছি 50-এরও বেশি। তো জন্ম থেকে মৃত্যু সব ক্ষেত্রেই কোনো না কোনো মানে পাশে সরকার দাঁড়াচ্ছে। এই যে একের পর এক ভোটে তৃণমূলের যে বিপুল সাফল্য, এর পেছনে কি জনকল্যাণমূলক প্রকল্পগুলো আছে বলে আপনি মনে করেন? দেখুন, গণতন্ত্রে আমরা একটা কথা মনে করি, জন, যেটা জনগণ মন অধিনায়ক জয় হে। গণতন্ত্রে গণজনকে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে কখনো মনে করতে নেই যে আমি একটা কেউকেটা বা আমি একটা সর্বেসর্বা। আমি আসলে দীর্ঘদিন ধরে পথ চলতে চলতে, হাজার হাজার কিলোমিটার পথ পেরোতে পেরোতে, ধাক্কা খেতে খেতে, মার খেতে খেতে, লড়াই করতে করতে, বিভিন্ন গ্রামের পাশ দিয়ে যেতে যেতে, রাস্তার পাশ দিয়ে যেতে যেতে, শহরের পাশ দিয়ে যেতে যেতে, আমার যখন যেটা চোখে পড়েছে সেটা আমি আমার ডাউন মেমারি লেনে রেখে দিয়েছিলাম, এবং তার মধ্যে যতটুকু সম্ভব, কারণ এখানে তো ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি একটা ব্যাপার থাকে। আমার রাজকোষে যদি অর্থ না থাকে, আমি সেটা কি করে করব? রাজকোষটাও তো সামলাতে হবে। তার মধ্যে কেন্দ্রের কাছে আমরা প্রায় 1,71,000 কোটি টাকা পাইনি, আমাদেরই প্রাপ্য টাকা। সব কিছু সামলে আমাকে যখনই কোনো প্রজেক্ট করতে হয়, আমায় দেখতে হবে তার ফাইন্যান্সিয়াল অব্লিগেশন কতটা, এবং সেটা আমি জোগাড় করতে পারবো কি না। মায়েরা যখন সংসার চালান, তারা মাসে ঠিক করে নেন, সেই চাকরিই করুক, আর কৃষিজীবী হোক, আর শ্রমজীবী হোক, বা পুজোর সময় দেখুন, সারা বছর যারা প্ল্যান করে, পুজোর জন্য একটা বাজেট রাখতে হয়, উৎসবের জন্য একটা বাজেট রাখতে হয়, বিয়ে বা সামাজিক কাজের জন্য একটা বাজেট রাখতে হয়।
যারা মুসলিম ঈদ করে, ঈদের জন্য একটা বাজেট রাখতে হবে, বড়দিন তাদের জন্য একটা বাজেট রাখতে হয়। সব ধর্মের সমন্বয়ের মধ্যে দিয়ে প্রত্যেকটা কাজ হিসেব করে চলতে হয়। কাজে যতটা পেরেছি সম্ভব মতো, হয়তো আরও কিছু করতে চাইতাম যদি আমার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটা এবং আমাদের যেটা প্রাপ্য সেটা সবটা পেতাম, কিন্তু হয়তো এর মধ্যেও কিছু কিছু রয়ে গেছে যা হয়তো ইচ্ছে থাকলেও পূরণ হয়নি। কারণ আমি এমন কিছু করি না, অনেকে ভোটের আগে কিছু বলেন কিন্তু কথা রাখেন না, আমি সে দলে পড়ি না। আমি একটা সাধারণ মানুষ, আমার চিন্তাধারা আমি যেন চিরকাল সাধারণ থাকতে পারি এবং মানুষকে যদি কোনো কথা দিই, কথা রাখাটা আমার কাজ। আর আমি মনে করি কথা রাখাটাই হচ্ছে মানুষের জীবনের ক্রেডিবিলিটি। আর কথা দিয়ে কথা না রেখে সেটা উল্টো পাল্টা করাটাকে আমি মনে করি একটা বিরাট অপরাধ। তাই যতটুকু পেরেছি করেছি, এর জন্য আমার কৃতিত্ব নয়, কৃতিত্বটা জনগণের। এই তো কয়েকদিন আগে ফাইন্যান্স কমিশন এসেছিল আমাদের পশ্চিমবঙ্গে। আমি যতদূর শুনেছি তারা আপনার প্রেজেন্টেশন বা আপনার কথা বলা বা আপনার নলেজ দেখে প্রচণ্ড খুশি, আমাদের সাংবাদিকরা যা জানিয়েছেন। এই ফাইন্যান্স কমিশনের কাছে তো আপনি তো রাজ্যের যে বরাদ্দ সেটা আরও বেশি করার কথা বলেছেন। দেখুন, আমি কি বলেছি ফাইন্যান্স কমিশনকে? ইট ইজ কনফিডেন্সিয়াল মিটিং। আপনি মনে করেন বাড়ানো উচিত? না, আমি বলছি, আপনি যখন আমাকে বলতে অ্যালাউ করেছেন, ইউ হ্যাভ টু অ্যালাউ মি টু কমপ্লিট মাই ওয়ার্ড। আমি তাদের যা বলেছি আমি সবটাই বলেছি। তবে হ্যাঁ, আমরা 41% যেটা পাই, এখন তো একটাই ট্যাক্স, জিএসটি। আর সেন্ট্রাল গভর্নমেন্ট এখন কথায় কথায় শেষ বসিয়ে দেয়। শেষ বসালে সেই টাকাটা তো আমরা পাই না, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্যকে দেয় না, পুরোটা নিয়ে নেয়। এবং যখন স্কিম করে, সেন্ট্রাল স্পন্সর স্কিম, নামটাও তারা দেয়, রংটাও তারা দিয়ে দেয়, কিন্তু স্টেট আদৌ সেটা পারবে কি না, কারণ 40% 50% টাকা আমাদের দিতে হয়, সেটা একটু স্টেটকে কনসাল্ট করা উচিত। আবার কি করে কখনো কখনো, ধরুন কোথাও একটা 200 লোক নিল, নিয়ে বলে 1 বছরের জন্য নিচ্ছি। 1 বছরের জন্য সে একটা চাকরি পেল, মাসে 10,000 টাকা পেল। এবার 1 বছর পরে চাকরিটা চলে গেল, তখন বার্ডেনটা তো আমার উপর আসবে। তার কারণ আমি তো কারো চাকরি খাওয়ার জন্য এখানে নেই। ফলে আমাদের সেটা ব্যাপারে যদি আলোচনা করে নেয়, সেন্ট্রাল স্পন্সার্ড স্কিমের ব্যাপারে, যেহেতু আমাদের টাকা, আমাদের পার্টিসিপেশন, আমাদের পারফরমেন্স আমাদের স্টেটে শ্যুট করবে কি না। অনেক সময় এমন একটা নাম দিয়ে দিল, ধরুন ভাষায় নানা রকম ডিফারেন্সেস আছে। বাংলা ভাষায় ওয়ার্ডের যেটা মানে হয়, হিন্দি ভাষায় অন্যরকম মানে হয়, সংস্কৃত ভাষায় অন্যরকম মানে হয়, তামিলনাড়ু তামিল ভাষায় অন্যরকম মানে হয়, কেরালা ভাষায় অন্যরকম মানে হয়। সুতরাং স্টেট ল্যাঙ্গুয়েজকে অলওয়েজ প্রায়োরিটি দিয়ে, যেটা মানুষ বুঝতে পারবে, সাধারণ মানুষ। শুধু আর্টিকুলেট হলেই হবে না বা আর্টিফিশিয়াল হলে হবে না, যে ল্যাঙ্গুয়েজটা মানুষের কাছে পৌঁছবে সেই রকম স্কিমের নাম দিলে তবে মানুষ সেটা বুঝতে পারে। জোর করে তো গিলিয়ে দেওয়ার ব্যাপার নয়, এই জোর করে যা পারলাম গিলিয়ে দিলাম। এগুলো হচ্ছে উভয় পক্ষকে ফেডারেল স্ট্রাকচারে মেনে চলতে হয়। তাই আমরা যেটা বলেছি, কি বলেছি আমি এখনও বলবো না, ডিটেলস আলোচনা হয়েছে, প্রায় 3 ঘন্টা ডিটেলস আলোচনা করেছি সব ব্যাপার নিয়ে। আমি অফকোর্স জিএসটি থেকে যে টাকাটা তুলে নিয়ে যাওয়া হয় এবং ট্রেজারিতে যে টাকাটা আসে ফেডারেল স্ট্রাকচারে, সব রাজ্যের ক্ষেত্রেই ওটা 41% করে দিয়েছে এখন, আর ম্যাক্সিমামটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে যায়, অথচ তাদের কাজ কিছুই নেই, সবটাই করে রাজ্য সরকার। তাই আমরা ওটাকে 50%-এ নিয়ে যেতে বলেছি। দিদি, এই যে অনেকে বলেন, ইকোনমিক্সদের মধ্যে দুটো মত আছে, আপনি চালু করলেন সবাই ফলো করতে শুরু করলো। ইকোনমিক্সটা দুটো মত আছে। একদল ইকোনমিস্ট বলেন যে প্রান্তিক মানুষের যাতে টাকা পৌঁছে দেওয়া দরকার, যাতে সেই টাকা বাজারে রোল হয় এবং সেই টাকা খরচা করছে সেটা অর্থনীতিকে সমৃদ্ধ করে। আবার একদল অর্থনীতি বলেন এইটা ডোল পলিটিক্স, এতে রাজকোষের উপর অহেতুক চাপ তৈরি হয়। একজন অভিজ্ঞ রাজনীতি হিসেবে আপনি কি মনে করেন? আমি অভিজ্ঞ নই, আমি সাধারণভাবে পথ চলতে গিয়ে যেটুকু বুঝেছি, মানুষের হাতে পয়সা থাকা দরকার। পয়সাটা আপনি যত রোল করবেন তত আপনার পয়সাটা রোল হবে। মডার্ন ইকোনমিস্টরা বলছেন, ইভেন অমাত্যদা থেকে শুরু করে যারা আজকে নোবেল প্রাইজ পাচ্ছেন ইকোনমিতে, হ্যাঁ সবাই বলছে যে মানুষের হাতে পয়সাটা থাকলে মানুষ নিজের মতো খরচা করতে পারে এবং তাতে অর্থনীতিটা চাঙ্গা হয়।
কিন্তু শুধুমাত্র ডিমনিটাইজেশন করলাম, টাকাটাও ফেরত নিতে পারলাম না, আর দেশের অর্থনীতিতে ধস নামলো। আমি এটার পক্ষে নই। পয়সা মানুষকে যত দেবেন তত পয়সাটা মানুষ খরচা করবে এবং তার কাজে লাগবে। এই কাজে লাগাটাই আপনার ইকোনমিটাকে রোল করবে। আপনি একটা দোকান করে রাখলেন, সাপোজ দোকানে যদি বিক্রি বাটা না হয়, দোকানে যদি মেটেরিয়ালস না থাকে, দোকানে যদি খরিদ্দার না আসে, তো আপনার দোকানটা চলবে কি করে? অটোমেটিক্যালি লক আউট হয়ে যাবে, লকডাউন করে দেবেন, সবচেয়ে ইজি ওয়ে। কাজে সের পথে তো যাওয়ার দরকার নেই। আমি যদি একটা দোকান খুলি, দোকানে আমার জিনিস রাখতে হবে, বিক্রিও করতে হবে, খরিদ্দারকে সম্মানও জানাতে হবে, ঠিকমতো জিনিসটা সে যাতে পায়, তার কেনবার সুযোগ পায়, সেই ব্যবস্থাটাও করতে হবে। এটা হচ্ছে সাধারণ মানুষের অর্থনীতি। একই সঙ্গে আপনি বলছেন আপনার সত্যি আপনি ব্যালেন্স করতে হচ্ছে, আপনাকে অর্থ সংস্থান করতে হচ্ছে, জোগাড় করতে হচ্ছে, এতগুলো সামাজিক প্রকল্প আপনাকে চালিয়ে যেতে হচ্ছে। এরপর আপনি অ্যানাউন্স করেছেন যে 11 লক্ষ মানুষকে আপনি আবাস যোজনার টাকা দেবেন, বাড়ি তৈরি। 11 না 12 লক্ষ। 12 লক্ষ, 1 লক্ষ কম হয়ে গেছে, যাই হোক 12 লক্ষ। তো 12 লক্ষ মানুষকে যে টাকা দেবেন, সেন্ট্রাল গভর্নমেন্ট তো টাকা দিচ্ছে না, কোত্থেকে জোগাড় করবেন? এসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। সংসারে বিশেষ করে মায়েরা যখন সংসার চালায়, তখন যদি ঘরে কিছু নাও থাকে, একটা এক্সট্রা অতিথি এসে যায়, তাহলে বাড়ির গার্জেন মা বা বউরা ঠিক করে, মেয়েরা, যে আমি কি করে তাকে খাওয়াবো। সে হয়তো কোনোদিন একটু মাংস খায়, একদিন মাংস কমিয়ে দিয়ে সে জায়গায় তোপসে মাছ খেলো, তোপসে মাছের আবার দাম বেশি, মৌরালা মাছ খেলো বা পুঁটি মাছ খেলো। সুতরাং এটা হচ্ছে আপনাকে ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি আপনার টেলিভিশনে মার্কেটিং করলেন, আমি দেখলাম, তো মার্কেটিংটা ইট ইজ অলসো এ ম্যানেজমেন্ট সিস্টেম। মেকানিজমটা আপনাকে জানাতে হবে কী করে কন্ট্রোল করবেন। ধার বাকি করি না, কিন্তু ধার শোধ করতে জীবন চলে যাচ্ছে। যে লিগাসি ফেস করছি, আমরা যখন ক্ষমতায় এসেছিলাম, আমার লেফট ফ্রন্ট বন্ধুদের ফেলে যাওয়া যে 2 লক্ষ কোটি টাকা আমার কাছে ঋণ মাথায় নিয়ে এসেছিলাম, মনে রাখবেন যে কোনো ধারের ক্ষেত্রে হচ্ছে, যতক্ষণ আপনি ধারটা পুরো শোধ না করছেন, আপনার কিন্তু ইন্টারেস্টটা বাড়তেই থাকে, কিন্তু পুরোটা শোধ করবার ক্ষমতা আমাদের একবারে নেই। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা 6 লক্ষ কোটি টাকার ওপর ধার শোধ করেছি এই অবস্থাতেও, এগুলো করেও, এবং এবছরেও 76,000 কোটি টাকা আমায় ঋণ বাবদ দিতে হচ্ছে। তো কী করব? ধারও শোধ করছি, লিগাসিও ফেস করছি, গালাগালিও খাচ্ছি, কী আর করা যাবে? সবটাই ভাগ্য। ভাগ্য, আমি এটাকে দুর্ভাগ্য বলি না, ভাগ্য। আপনাকে সব কিছু ফেস করতে হবে। আমরা কেউ ফেসলেস নই, আর আমরা কেউ বেস্ট ভালোই। আমরা ফেস করবার জন্যই আমরা ফেসের সামনে দাঁড় করাই। ভাগ্য তো ভালোই আপনাদের। দেখুন, গালাগালিও কোথা থেকে ভালো হলো? ছটা বাই ইলেকশনে দাপুটে জিতলেন, কোথাও কেউ দাঁত ফোটাতে পারলো না। আপনি ভাগ্য খারাপ কেন বলছেন? ভাগ্য তো ভালোই। না, আমি তো দুর্ভাগ্যের কথা বলিনি, আমি তো ভাগ্যের কথা বলেছি। একদমই তাই। আমি ভাগ্য এই কারণে বলছি, আপনি যদি মনে করেন মানুষ আপনাকে পথ দেখাবে, সব পথ দেখানোর সৌভাগ্যের পথটাই মানুষ তৈরি করে দেয়। আজকে কাজ করতে করতে জীবনে একটা অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, আমি গর্বের সাথে বলতে পারি, আমি 7 বার সাংসদ হয়েছি, আমি 2 বার রেল মিনিস্টার হয়েছি, আমি প্রায় 8টা থেকে 10টা বাজেট পার্লামেন্টে পেশ করেছি, আমি কোল মাইন্স মিনিস্টারও ছিলাম, উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টারও ছিলাম, ইউথ স্পোর্টস মিনিস্টারও ছিলাম। 7 বার এমপি হয়েছি, 3 বার এমএলএ হয়েছি, 13 বছর ধরে বাংলায় সরকার চলছে। সুতরাং কাজ করতে করতে, হোঁচট খেতে খেতে অভিজ্ঞতা অনেকটা অভিজ্ঞতাকে শিখিয়েছে। অভিজ্ঞতা ছাড়া জীবনে আপনি কিছুই করতে পারবেন না। আর অভিজ্ঞতা শুধুমাত্র বই পড়ে হয় না, আর শুধু ভালো স্টুডেন্ট হলে হয় না। ভালো স্টুডেন্টদের কোয়ালিটি হচ্ছে, স্পেশালিটি হচ্ছে, এখন সবটাই টেকনিক্যালিটি, স্পেশালিটির উপর নির্ভর করে। কিন্তু আপনাকে যদি সব সাবজেক্ট জানতে হয়, তাহলে আপনাকে সব পরিবারকে জানতে হবে, সব কমিউনিটিকে জানতে হবে, সর্বসমাজকে জানতে হবে, এবং জগৎটাকে জানতে হবে। তার মানে আপনি বলছেন যে একজন দক্ষ রাজনীতিক, দক্ষ প্রশাসক এবং দক্ষতার সাথে সব কিছু চালাতে গেলে। আপনি আমায় দক্ষ বলছেন, সবাই তো আমাকে অদক্ষ বলছে। না, সে কে বলছে আমি জানি না। আপনি
200-র ওপরে সিট পেয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছেন, এই সামনের বছর আবার নির্বাচন, যা বিরোধী যা অবস্থা দেখছি তাতে এবারও হয়তো আপনারাই আসবেন, কিন্তু হয়তো না, মানুষের প্রতি আমার ভরসা, আস্থা, বিশ্বাস আছে এবং আমরাই আসবো, এটা আমি বিশ্বাস করি। সবাই হাততালি দিচ্ছে, সব সব বল তো সৌরভ গাঙ্গুলি আছে, আজ উড়িয়ে দিচ্ছেন এরমভাবে। যাই একটা সৌরভ তো বোল্ড আউট করবে। সৌরভ গঙ্গোপাধ্যায় তো বোল্ড আউট করে দেবে, তো সৌরভ গঙ্গোপাধ্যায় বোল্ড আউটটা 2026-এ করবেন না তারও আগেই? এর উত্তর তো সৌরভ দিতে পারে, এর উত্তর আমি কি করে দেবো? ক্রিকেটে ওরা বোল্ড আউট করে, ওরা ব্যাটিং করে, ওরা বোলিং করে, ন্যাচারালি ওরা এই কথাগুলোর উত্তর দিতে পারে। আমি তো খেলাধুলা জগতের লোক নই, বাট খেলাধুলা আমি ভালোবাসি অবশ্যই। আপনার সাথে আমার আলাপ নেই, আমি প্রশ্নটার মানেটা বুঝতে পারলাম না। আপনি জিজ্ঞেস করুন না আপনি কবে খেলবেন আবার, সেটা ভাল লাগে শুনতে। হ্যাঁ, রাজনীতি মানুষের কাজ রাজনীতি, আমার কাজ অন্য, এটাই আমার জীবনের নিয়ম। রাজনীতিতে আসছেন না তো সৌরভ? এটাই প্ল্যাটফর্ম নয়। অ্যাবসলিউটলি কারেক্ট। না, একটা প্রশ্ন আমি সত্যি করব যে দেখুন, আগস্ট মাসে একটা আন্দোলন হলো আর্জিকর, তারপরে 6টা বিধানসভার ভোট হলো, উপনির্বাচন হলো। আপনার কি একবারও কখনো ভয় লাগেনি যে এই একটা আন্দোলন হলো, এতগুলো লোক রাস্তায় নামলো, নাগরিক সমাজের একটা তৈরি হলো, কোথাও তো ভোটে কোনো এফেক্ট পড়লো না? আপনার কি একবারও কোথাও মনে হয়নি? আমি বললাম আমার পুরোটাই বিশ্বাস এবং আস্থা এবং ভরসা মানুষের উপরে। আমি বিশ্বাস করি মানুষ আমাদের কাজগুলোকে গ্রহণ করেছেন এবং তাই মানুষ আমাদের এই আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া, জোহার, যেটাই বলে, সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান বাংলা কসমোপলিটান জায়গা। বাংলা, আমরা গর্ব করি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যে কবিগুরু 2টো দেশের জাতীয় সঙ্গীত লিখেছিলেন। কেউ বলেন আবার 3টে, যদি শ্রীলঙ্কাটাকেও ধরে নিই আমরা। এবং দেশে যখন নবজাগরণ হয়, ধরুন সতীদাহ প্রথা আজকে সারা ভারতবর্ষে রদ হয়েছে, কিন্তু প্রথম কোথায় হয়েছিল? বাংলার প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে পাশ হয়েছিল, রাজা রামমোহন রায় করেছিলেন। তখন তো অনেকে তাকে গালাগালি দিয়েছিলেন, কিন্তু পরে আমি জানি রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন, এটা অল ইন্ডিয়া ল হিসেবে পাশ হয়। সুতরাং সামাজিক সংস্কার, আর যখন দেশের স্বাধীনতা আন্দোলন বা নবজাগরণ হয়েছে, তখন কিন্তু পার্টিকুলার কোনো কাস্ট, কোনো কমিউনিটি, কোনো ক্রিড নয়, সমাজের প্রতিটা অংশের মানুষ তাতে অংশগ্রহণ করেছিলেন। আর মহাত্মা গান্ধীজি গুজরাটে জন্মগ্রহণ করলেও সবচেয়ে জীবনের ম্যাক্সিমাম টাইমটা দিয়েছেন এই বাংলায়, এবং সেই জন্য বেলেঘাটায় গান্ধী ভবনটাকে আমরা সুন্দর করে দিয়েছি। এবং বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর যখন লিখছেন বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান, তখন আবার নজরুল ইসলাম লিখছেন, কি লিখছেন? দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পাড়াবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। অথবা লিখছেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, 80 অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। অথবা তিনি কিন্তু লিখেছিলেন, এটা নজরুলের হাত দিয়ে, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত শখ। এটাকেই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, যত মত তত পথ। এটাকেই স্বামী বিবেকানন্দজি বললেন, আমাদের হিন্দু ধর্মটা হচ্ছে ইউনিভার্সাল, আমরা পরস্পরকে ভালোবাসি। তিনি শিকাগোয় গিয়ে যে বক্তৃতাটা করেছিলেন, সেই বক্তৃতার মূল অংশ ছিল যে আমরা স্ট্রং বিকজ আমরা ইউনাইটেড, এবং আমাদের ধর্মটা হচ্ছে ইউনিভার্সাল, সার্বজনীন। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আন্দোলন করেছিলেন, মনে রাখবেন নেতাজি সুভাষচন্দ্র বসুরও ডান হাত ছিলেন শাহনাজ খান। এগুলো সব আমাদের ইতিহাস, কিন্তু ইতিহাসটাকে মনে রাখতে হবে। একদম, আপনি ঠিক বলছেন, ইতিহাসকে অবশ্যই মনে রাখতে হবে। কিন্তু আমার একটা প্রশ্ন, সত্যি আপনি মানে হয়তো এড়িয়ে যাচ্ছেন, এই যে ধরুন
আমরা প্রত্যেকেই বলেছি, আপনি নিজেও বলেছেন অত্যন্ত ঘৃণ্য অপরাধ হয়েছে আরজি করে, কিন্তু যে মুভমেন্টটা হয়েছিল এটা কি আপনি কি রাজনৈতিক মুভমেন্ট বলে মনে করেন, পলিটিক্যাল মুভমেন্ট? অবশ্যই প্রথমের দিকে মানুষ বুঝতে পারেননি, বাট পরে তো প্রমাণিত হয়ে গেছে যে এটা পলিটিক্যাল। ঠিক আছে, যে কেউ আন্দোলন করতে পারে, পলিটিক্যালও করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ প্ল্যান্টেড গেম। যদিও আমি সবাইকে বলছি না যারা অংশগ্রহণ করেছেন তারা ভুল করেছেন, নিশ্চয়ই তারা ভালো বুঝেছেন বলে করেছেন, এটা আমি তাদের উপর ছেড়ে দিচ্ছি। কিন্তু পরে প্রমাণিত হয়ে গেছে, কারণ প্রথমে অনেক কিছু আমরা বুঝি না। তার কারণ একটা প্রবাদে আছে, দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না। এ প্রফিট ইজ নট অনার্ড ইন ইজ ওন কান্ট্রি। এগুলো আমরা বুঝি, পরে বুঝি। পরে তো বুঝতে হয়, দাঁতটা যখন পুড়ে যায় তখন তো সবাই দাঁতটা বাঁধাতে চলে যায়, কারণ তখন আর মাংস খেতে পারে না, তখন আর মাছ খেতে পারে না, তখন আর ডাটা চিবোতে পারে না, ন্যাচারালি তখন প্রয়োজন হয়। সুতরাং মনে রাখবেন, যে জিনিস আমাদের থাকে সেই জিনিসটাকে বুঝতে একটু সময় লাগে, একটু সময় লেগেছে। এই যা আপনি কি মনে, এই যে ধরুন যখন ঘটনা ঘটেছিল আন্দোলনের জন্য, সবার কথা বলছি না, মিডিয়াতে রিপোর্ট হয়েছিল একটা সেকশন ডাক্তারদের, তারা যখন আন্দোলন করেছিল, দেখুন আন্দোলন প্রত্যেকের অধিকার, সে করতেই পারে, কিন্তু একই সঙ্গে তারা বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করেছিল। আপনি কি চান সবই একদিনে জেনে নেবেন? এটা নিয়ে তদন্ত চলছে না, আমি জানি কারা করেছেন, আমার কাছে লিস্ট আছে, ডেটা আছে, এবং তাতে প্রায় গভর্নমেন্টের 1000 কোটি টাকা গেছেও, স্বাস্থ্যসাথীর মাধ্যমে হয়েছে। আমরা সেটাকে ট্র্যাক করতে পেরেছি, কিন্তু ডিটেলসটা আমি এখানে বলবো না, কারণ হচ্ছে তদন্তটা খুব ডিপ রুটেড করে নিয়ে তারপরে পাবলিকলি এটা দিয়ে দেবো। আমি উইদাউট এভিডেন্স কথা বলি না, বলতে পারেন এটা আমার মাইনাস পয়েন্ট। এটা আটকাতে আপনি কি করছেন, কোনো পরিকল্পনা বা কোনো কিছু? এটা ধরতে পেরেছিলাম বলেই তো তাদের ধরা গেল না। যারা এখানে কাজ করবে না স্ট্রাইক, অথচ ওখানে গিয়ে গভর্নমেন্টের পয়সায় স্বাস্থ্যসাথী প্রাইভেটে গিয়ে করে এলো, এটা ধরলাম কি করে? এবং শুধু তাই নয়, আমরা একটা নতুন করে একটা ট্র্যাক করার সিস্টেম করেছি এখন। এটা আইটি ডিপার্টমেন্ট, বিশেষ করে আমার আইটি ডিপার্টমেন্ট এবং পুলিশ মিলে, হেলথ ডিপার্টমেন্ট মিলে এটা আমরা একটা অ্যাপ করেছি এবং একটা ট্র্যাকিং সিস্টেম করেছি। যখনই এটা কেউ মিসইউজ করবে সঙ্গে সঙ্গে ধরা পড়বে। যেমন ট্যাবে আপনারা দেখলেন, ট্যাবের ক্ষেত্রে আমি প্রায় আমি ট্যাবের ক্ষেত্রে প্রচুর টাকা দিয়েছি, এবং বিশেষ করে এই টোটাল সংখ্যাটা বলছি আমরা প্রায়, জাস্ট এ মিনিট, ওটার নাম হচ্ছে তরুণের স্বপ্ন, প্রোগ্রামটার নাম। আমরা মোর দ্যান 52 lakhs ছাত্রছাত্রীদের ট্যাব দিয়েছি। তার মধ্যে 1900 কেস ধরা পড়েছে, কিন্তু তার মধ্যে 1701টা কেস আমরা কিন্তু খুঁজে বের করে নিয়েছি, তাদের অ্যাকাউন্ট ফ্রোজেন হয়ে গেছে। এবং আমরা একটা সিস্টেম করছি যাতে, এখানে অনেকের হাত আছে এবং ব্যাংকের থ্রুতে তো টাকাটা যায়, ব্যাংক আছে, মাস্টারমশাই আছে, হেডমাস্টার আছে। আমি ন্যাচারালি কারোর কথা না বলে বলছি, টাকাটা তো ব্যাংকের থ্রুতে গভর্নমেন্ট দেয়। তো গভর্নমেন্ট যখন ব্যাংকের থ্রুতে দিচ্ছে, তখন ব্যাংকেরও কি দায়িত্ব নয় এটাকে চেক আপ করা? যারা যারা দোষী সব কটাকে ধরা হয়েছে এবং 44 জন ইতিমধ্যে অ্যারেস্টও হয়েছে। সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে, আপনার কথা অনুযায়ী বুঝতে পারছি সরকার অত্যন্ত কড়া পদক্ষেপ নিচ্ছে। এবং সত্যি তো বিভিন্ন লোক, ভেতরে সর্ষের মধ্যে ভূত না থাকলে তো এ ঘটনা ঘটে না। সরকার দুবার করে টাকা দিতে হচ্ছে, ধরা হচ্ছে। হ্যাঁ, আমরা 1900 কেস হয়েছিল এবং তার মধ্যে আমরা প্রত্যেকে আবার 10,000 টাকা করে ট্যাব কেনার জন্য দিয়ে দিয়েছি। খুব সম্ভবত জামতাড়া গ্যাং বলে ঝাড়খণ্ডের একটা গ্যাং আছে, যারা আপনারা প্রত্যেকেই যারা আছেন, যারা দর্শক দেখছেন তারাও নিশ্চয়ই জানেন, সাইবার ক্রাইম এখন একটা এমন জায়গায় চলে গেছে, ভবিষ্যতের সব থেকে বড় জায়গা এটা সাইবার ক্রাইম। এটা রুখতে কিন্তু হবেই। ইটস এ ক্রিমিনাল অফেন্স, এবং আমি মনে করি যে এটা অনেক রাজ্যে হয়েছে কিন্তু কেউ ধরতে পারেনি। কিন্তু আমাদের পুলিশ যে যা ইচ্ছে বলতে পারে, কিন্তু আমাদের পুলিশ খুব সক্রিয় বলে আমরাই এটা একমাত্র ধরতে পেরেছি। এটা ঝাড়খণ্ড, বিহারের একটা গ্রুপ আছে যারা সব জায়গাতেই করে বেড়ায়।
দিদি আপনি নিজে বলেছেন কিছুদিন আগে যে শহরের কোথাও শহরের ভোটে কোথাও আপনাদের কোথাও একটা হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু গ্রাম আপনাদের ইনট্যাক্ট আছে। শহরের মানুষকে কাছে টানতে কি কোনো পরিকল্পনা বা কোনো উদ্যোগ বা নতুন কোনো ভাবনা চিন্তা করছেন এরকম? না না, শহরের মানুষরা আমাদের বিপক্ষে, এটা আমি বলতে রাজি নই। একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক না, এখানে যারা উপস্থিত আছেন তো বিভিন্ন ডিফারেন্ট কমিউনিটি, ডিফারেন্ট সোসাইটি আছে, এখানে একটা ভোট হয়ে যাক না, ইম্পার্শিয়াল। শহরের সবাই আমাদের বিরুদ্ধে, এটা আমি বলবো না। হ্যাঁ, কখনো কখনো কাউকে ভুল বোঝানো হয়, এটা হতে পারে। আর একটা হতে পারে, গ্রামগুলোও তো এখন শহর হয়ে যাচ্ছে, সেমি আরবান হয়ে গেছে। গ্রামে গ্রামে এখন ম্যাক্সিমাম পাকা বাড়ি হয়ে গেছে, পানীয় জল পৌঁছে যাচ্ছে, বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে। আগের সেই গ্রাম তো অনেকটা পাল্টে গেছে চেহারা, না? মাটির বাড়ি নেই প্রায় বলে চলে, আছে মাটির বাড়ি আছে এখনও। এবারে 12 লাখ দিয়ে দিলে, আমরা মোট করেছি 50 লক্ষ, আরও 36 লক্ষ বাকি আছে। এবারে 12 লক্ষ করে দিচ্ছি বাংলার বাড়ি, এবং 12 লক্ষ করে দেওয়ার পরে আমার 24 লক্ষ মতো হাতে থাকবে। সেটা আমি আরও 2-3টে ফেসে আস্তে আস্তে করে দেবো। কাজে তখন প্রত্যেকের পাকা বাড়ি হয়ে যাবে। এবারের লোকসভা ভোট বিজেপির সংখ্যার দাপট কেড়ে নিয়েছে। 400 বলছিল, 303 ছিল, 303 থেকে কমে 240 এসে দাঁড়িয়েছে। তারপরেও মানে হরিয়ানা এবং মহারাষ্ট্রে যেভাবে বিজেপি কামব্যাক করলো, এটা প্রায় হারা ম্যাচ জেতা বলতে পারি। প্রথমত এর কারণ কি, আপনি অভিজ্ঞ রাজনীতিক, বিজেপির কৌশল, বিজেপি আরএসএসের সুসম্পর্ক যেটা ছিল না, নাকি কংগ্রেসের ব্যর্থতা? দেখুন, আমি অন্য পার্টি সম্বন্ধে কোনো পলিটিক্যাল ইন্টারফারেন্স করব না। দ্যাট ইজ নট মাই, আমি মনে করি ইট ইজ নট কার্টিসি অলসো। আমি সেটা বলবো না। তবে আমার যদি জিজ্ঞেস করেন তো আমি বলবো, বিজেপি তো নানাভাবে ডিভিশন করার চেষ্টা করে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি করার চেষ্টা করে। অনেক ভুলভ্রান্তি অনেকেরই আছে, নাম করে বলছি না। ভোট কাটাকাটিও তার একটা বড় উদাহরণ। মহারাষ্ট্র তো একক মেজরিটি পায়নি বিজেপি, ঝুলে আছে সুতোর মধ্যে। তার মধ্যে দল ভেঙে যাদের নেওয়া হয়েছিল, তাদের দুটো গ্রুপের সাপোর্টে আপাতত করছে। বাট যদি আপনি আমার ওপিনিয়ন জানতে চান, জাস্ট অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পারসন, তাহলে আমি বলবো এই গভর্নমেন্ট টেকার সন্দেহ আছে। মেবি ইট ক্যান কন্টিনিউ 1 ইয়ার। আবার উদ্ধব ঠাকরেদের সময় যেটা হয়েছিল, সেই পরিস্থিতি আসতে পারে, এটাই আমার ধারণা। মানে আপনি বলছেন দুটো ডেপুটি চিফ মিনিস্টার ঘাড়ে নট নিয়ে, দ্য স্টেবল গভর্নমেন্ট, এটা আমি বলতে পারি, আনস্টেবল। দুটো ডেপুটি চিফ মিনিস্টার ঘাড়ে নিয়ে সরকার চালানো খুব কঠিন। দুটো কেন, 10টা ডেপুটি চিফ মিনিস্টার করতে পারে, সো হোয়াট? আপনার যদি নিজের মেজরিটি না থাকে, তো আপনি হাউ ক্যান ইউ লিড দ্য পিপল? হাউ ক্যান ইউ লিড দ্য ইকোনমি? হাউ ক্যান ইউ লিড দ্য পলিটিক্যাল স্টেবিলিটি? আর বম্বে হচ্ছে, মনে রাখবেন, ইট ইজ এ ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, আর বেঙ্গল হচ্ছে ইট ইজ এ কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। মমতাদি, আপনি যেভাবে পাবলিকের পালস বোঝেন, ধরুন আপনি এখন যে আন্দোলনটা করতে চাইছেন কেন্দ্রের বিরুদ্ধে, না আপনার দাম বৃদ্ধি নিয়ে, জিএসটি নিয়ে, নানা রকম পাবলিকের ইস্যু নিয়ে, অথচ ধরুন কোনো আন্দোলন কেউ হচ্ছে জাত গণনা, কোথাও আন্দোলন হচ্ছে আদানি ইস্যু, এইসব ইস্যুগুলো অনেকটা পাবলিকের সাথে সম্পৃক্ত নয়। তার জন্য কি মনে হয় কোথাও একটা পিছিয়ে যাওয়া হচ্ছে ন্যাশনালি? আমি তো একটা ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করে দিয়ে এসেছিলাম, রাখতে পারছেন না তো? তা আমি কি করবো? আই এম নট লিডিং দ্যাট ফ্রন্ট। যারা লিডার, তাদের এটা দেখা উচিত যে সকলকে ইউনিটি নিয়ে করে, ইউনাইটেড করে করার। তারা করুক, এটা আমার আবেদন থাকবো। আমার সাথে অল রিজিওনাল পার্টিজ অ্যান্ড ন্যাশনাল পার্টিজ, আই মেনটেন দ্য বেস্ট অফ রিলেশন। তা আপনাকে তো নেতৃত্ব দেওয়া উচিত, কারণ পাচ্ছে না তো, কারণ যে পরিস্থিতি দাঁড়াচ্ছে। বুঝুন অবস্থা, যারে দেখতে নারী তার চলন ব্যাকা, আমাকে দেখতেই পারে না, তো আমাকে কী করে এসব কথা বলছেন? তবে আমি দায়িত্ব পেলে এটুকু বলতে পারি, আমি চাই না, আমি বাংলার মাটি ছেড়ে কোথাও যেতে চাই না। এখানেই জন্মেছি, শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করব। কারণ বাংলাটাকে আমি এতটাই ভালোবাসি, আমাকে অন্য কিছু হাতছানি দিয়ে ডাকলেও পাবে না। কিন্তু এটুকু আমি মনে রাখতে পারি, মনে করি যে আমি এখানে বসেও আমি কিন্তু এটা চালিয়ে দিতে পারি। একদম ঠিক বলছেন।
বিজেপি বিরোধিতায় তৃণমূলের বিশ্বাসযোগ্যতা নিয়ে কারোর মনে কোনো প্রশ্ন নেই, সন্দেহ নেই। এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই বলবেন। আবার কংগ্রেসের সঙ্গেও আপনার দল একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছে। তাহলে এই অবস্থানটা কি হবে? অবস্থানটা কোথায়? দেখুন, আমার ইস্যু তো আমদানি রপ্তানি নয়, আমার ইস্যু হচ্ছে জামদানি। আমাদের মেয়েরা ভালোবাসে জামদানি শাড়ি। আমার ইস্যু হচ্ছে আনএমপ্লয়মেন্ট, আমার ইস্যু হচ্ছে ইনফ্লেশন, আমার ইস্যু হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি, আমার ইস্যু হচ্ছে দেশ আগে বাড়ুক। আজকে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, যদিও অন্য দেশ সম্বন্ধে আমি কখনো কোনো কমেন্টস করি না, কারণ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আমি টোটালি ডিপেন্ড করি সেন্ট্রাল গভর্নমেন্টকে চিরকাল, তাদের পলিসিটাই আমাদের পলিসি বলে আমি কিছু বলছি না। কিন্তু একটা ঘটনা ঘটবে, সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্টারফেয়ার করবে না। যারা অত্যাচারিত হচ্ছে, আমিও তো তাদের পক্ষে, মানে যারা অত্যাচারিত হচ্ছে তাদের বিপক্ষে, মানে যারা অত্যাচারিত হচ্ছেন আমি তাদের সাথে আমি চাই তারা বিচার পাক। এটা কোনো কাস্ট করে না, কোনো কমিউনিটি করে না, কোনো ক্রিড করে না। সরকার যখন দুর্বল হয়ে যায় আর এক শ্রেণীর মাফিয়া রাজ যখন সুযোগটা পেয়ে যায়, তখন এই সমস্ত ঘটনাগুলো ঘটে। মাৎস্যনয় কথাটা আমরা ইতিহাসে পড়েছি। তখন বড় মাছ ছোট মাছকে গিলে খায়, এই রকম অবস্থা হয়ে গেছে, একটা লিডারলেস টাইপ হয়ে গেছে। সেই জন্য প্রবলেমটা হচ্ছে। বাট I don't want to interfere in Bangladesh internal matter. It's an international issue and the national issue. The government of India can decide. I can only say, please save our people. একদম আপনার স্ট্যান্ড তো বারবার আপনি একটা কথা বলেছেন যে মানুষ যেখানে বিপদে পড়েছে সেখানে আমি সবসময় তাদের পাশে আছি। আপনি এখনও বলছেন এই যে শান্তি সেনা পাঠানোর কথা আপনি বলেছেন, আপনি কোথাও তো একটা না, আমি 4টে পয়েন্ট বলেছি। হ্যাঁ, নাম্বার 1 হচ্ছে, আমি এটা 2 মাস আগে আবিষ্কার করলাম, যখন আমি দেখলাম আমার কাকদ্বীপ নামখানার 69 জন মৎস্যজীবী যারা ট্রলারে করে মাছ ধরতে গিয়েছিল, অনেক সময় জলে লক্ষ্য রাখতে পারে না কোনটা বাংলার বর্ডার কোনটা ইন্ডিয়ার ভারতবর্ষের বর্ডার। এই করতে গিয়ে তাদের দুটো ট্রলার ওপারে চলে গিয়েছিল বাংলাদেশের জলে। ফলে আমরা আগে ধরতেও পারতাম না, এখন আমরা একটা ট্র্যাকিং সিস্টেম করে দিয়েছি। অনেক সময় খবরই পেত না বাড়ির লোকেরা মৎস্যজীবীটা আদৌ বেঁচে আছে না মারা গেছে না জেলে আছে না কোথাও গিয়ে আটকে আছে। তো আমরা আমাদের ট্র্যাক রেকর্ডে পেলাম ট্র্যাকিং করতে গিয়ে যে তাদের ডিটেন করা হয়েছে বাংলাদেশে। তখন আমরা দেখলাম, আমরা আমাদের লয়ার দিলাম বাংলা থেকে, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জানতো, এটা ওদের কাজ ছিল। তা সত্ত্বেও আমরা আইনজীবী দিলাম, আইনজীবীকে বললাম ওদের ছাড়ানোর ব্যবস্থা করতে, কিন্তু আজও তারা ছাড়া পায়নি। এরপরে আমি শুনছি 2-3 দিন আগে নাকি আরেকটা ট্রলার গেছে, সেটাও গিয়ে ওখানে আটকে গেছে, তারা সবাই জেলে আছে। কাজেই আগে কিন্তু এটা হতো না। বাংলাদেশের একটা ট্রলার কিন্তু আমাদের এখানে ক্যাপসাইজ হয়ে গেছিল, আমরা কিন্তু আমাদের পুলিশ, তাদের কোস্টাল পুলিশ তাদের উদ্ধার করেছে, তাদের ট্রিটমেন্ট করিয়েছে, তাদের কাছে বৈধ পাসপোর্টও ছিল, আমাদের লোকেরাও যারা গেছে তারা যেমন বৈধ, এবং তাদের আমরা আবার বাড়ি পৌঁছে দিয়েছি। সুতরাং আমি মনে করি, হ্যাঁ, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা ইন্টারনাল প্রবলেম হয়েছে, আপনারা সেটা নিজেরা বসে দেখে নিন। ইন্টারন্যাশনাল ফোরামে অনেক ফোরাম আছে, কিন্তু নেগোসিয়েশনটা বন্ধ করে দেওয়া ঠিক নয়। 2 দেশ একে অপরের সাথে কথা বলে আমার মনে হয় অস্থিরতা কাটিয়ে একটা সুস্থির পরিস্থিতির মধ্যে আসুক। দিস ওয়াজ মাই নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি মাস্ট মেক এ স্টেটমেন্ট ইন দ্য হাউস when Parliament is in session to clarify the latest situation and update আমাদের সকলের জানবার জন্য, বাংলার জানবার জন্য। আগে নিয়ম ছিল পার্লামেন্ট চলাকালীন যদি কোথাও কোনো ঘটনা ঘটতো, এমনকি প্রাইম মিনিস্টাররা বিদেশেও যেতেন, তারা এসে কিন্তু পার্লামেন্টে একটা স্টেটমেন্ট দিতেন। আমি দেখলাম না তো এতদিন ধরে পার্লামেন্ট চলছে, এটার উপরে কোনো স্টেটমেন্ট দিতে, এটা উচিত ছিল ডিটেলসটা জানানো, তাহলে আমরা জানতে পারতাম। তৃতীয়ত হচ্ছে যে, হ্যাঁ, আমি কেন পিস কিপিংয়ের কথা বলেছি, আমি বলেছি এই কারণে, যখনই কোনো দেশে কোনো অস্থিরতা হয় বা শান্তি বিঘ্নিত হয়, তখন ইউনাইটেড নেশনসের
নিজস্ব একটা পিস কিপিং ফোর্স থাকে, যে ফোর্সে সারা পৃথিবীর বিভিন্ন দেশের লোক থাকে, তাদের বলা হয় পিস কিপিং ফোর্স। শ্রীলঙ্কাতেও যখন গণ্ডগোল হয়েছিল রাজীব গান্ধী পাঠিয়েছে। তখন পিস কিপিং ফোর্স এসেছিল। কাজেই ইন্ডিয়ার সাথে যদি একান্তই সম্পর্ক খুবই ডিটেরিয়েট করে থাকে, তাহলে ইন্ডিয়া সেক্ষেত্রে ইউএনকে বলতে পারে যে তোমাদের পিস কিপিং ফোর্সকে পাঠাও, অন্তত মানুষ যাতে নিরাপত্তা পায় সেটা দেখা উচিত, দেখুক। কারণ এটা আপনাদের মনে রাখতে হবে, এইটা যদি মনে করে কেউ সব বাংলাদেশি মানে ওপার বাংলা, তা নয়। ইউনাইটেড ইন্ডিয়াতে ইন্ডিয়া একটাই ছিল, পাকিস্তান, বাংলাদেশ, ভারত একটাই ছিল। দেশ ভাগের পর বাংলাদেশ আলাদা রাষ্ট্র হয়ে গেল, পাকিস্তান আলাদা রাষ্ট্র হয়ে গেল, ভারতবর্ষ আলাদা রাষ্ট্র হয়ে গেল। কিন্তু আপনারা তো জানেন, অনেক বাবা আছে তার বাড়ি ওখানে, আবার বিয়ে করেছে তার বাড়ি এখানে, মা। অনেক ছেলেরা আছে ওখানে ছেলে থাকে, এখানে মেয়ে থাকে যার সাথে বিয়ে হয়েছে। এগুলো একটা বড় প্রবলেম। খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক আদান প্রদান থেকে শুরু করে সব কিছু কিন্তু মনে রাখবেন, যেহেতু বাংলাদেশের ভাষাটা আর আমাদের ভাষাটা এক, সংস্কৃতিটা এক, এবং ওখানে বিজনেসম্যানও অনেক আছেন একদম, যারা বিজনেস করেন, এপার বাংলা থেকে ওপার বাংলা, ওপার বাংলা থেকে এপার বাংলা। অফকোর্স দেয়ার ইজ এ জিওগ্রাফিক বাউন্ডারি, কিন্তু আমাদের হৃদয়ের কোনো বাউন্ডারি নেই। আমাদের মনটা কিন্তু একেবারে খোলা এবং ওপেন। আমরা সবাই সবাইকে খুব ভালোবাসি। কাজে আমি চাই যে আমাদের রাজনৈতিক মতামত যাই থাকুক না কেন, রাজনৈতিক প্রতিশোধ, প্রতিহিংসা যার প্রতি যাই থাকুক না কেন, অন্তত বাংলাদেশও ভালো থাক, ইন্ডিয়াও ভালো থাক, আমাদের বর্ডার নেপালও ভালো থাক, আমাদের বর্ডার ভুটানের প্রাইম মিনিস্টার আমার বিজিবিএসে আসছেন, আপনারা জানেন, টোপগে। তিনি নিজে প্রাইম মিনিস্টার ছিলেন যখন আমরা ভুটানে গিয়েছিলাম। তিনি গাড়ি চালিয়ে পৌঁছে দিয়েছিলেন হোটেলে। ইয়েস, তিনি নিজের গাড়ি চালিয়ে আমাকে হোটেলে পৌঁছে দিয়েছিলেন। কাজে উনি যখন আবার জিতলেন এবারে, আমি নিজে ওনাকে ফোন করে কনগ্রাচুলেট করলাম। আর ভুটান হচ্ছে ঠিক আমার জয়গাঁওয়ের পাশে, আলিপুরদুয়ারে, এত কাছাকাছি, এত সুন্দর রিলেশন। সুতরাং নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এমনকি বাংলাদেশের পাশে মায়ানমার, ইন্ডিয়া, বেঙ্গলটা হচ্ছে গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন অ্যান্ড গেটওয়ে অফ সাউথ ইস্ট এশিয়া। এবং বাংলা হচ্ছে বর্ডার অফ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ইউপি অ্যান্ড সো মেনি। না, ঠিকই, আপনি ঠিকই বলছেন। দেখুন, বাংলাদেশে কিছু ঘটলে তার সব থেকে বড় আঁচ পশ্চিমবঙ্গের উপরে এসে পড়বে, কারণ সব থেকে বড় স্থল বর্ডার, আপনি যদি কোচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা জানেন, পুরোটাই বাংলাদেশের বর্ডার রয়েছে। আর এটাও ঠিক, সাথে সাথে বাংলাদেশের রাত যদি কেউ এখানে নিয়ে এসে আগুন লাগায়, তাহলে কিন্তু আগুনটা বিহার ইউপিতেও বাদ যাবে না। তার কারণ হচ্ছে এই কারণে, যেহেতু আমরা পরস্পরের সাথে জড়িত, আমাদের বর্ডার সবারই এক। একদম, আমি চাই না এটা হোক। একদম। আপনি যে প্রশ্নটা করলেন, যে আপনি এই যে ফরেন পলিসি, ধরুন একটা সময় আমাদের যে আশপাশে মিত্র ছিল, আজকে শ্রীলঙ্কা সাথে আমাদের মিত্রতা কমে গেছে, আজকে নেপাল হাত থেকে বেরিয়ে গেছে, বাংলাদেশ, মায়ানমার, যত আমাদের পড়োশি দেশ, এমনকি ভুটানও সেই একই অবস্থা। কোথাও ফরেন পলিসিতে খামতি আপনি দেখতে পাচ্ছেন? আমার মনের মধ্যে অনেক কিছু থাকলেও আমি এটা পাবলিকলি বলবো না, তার কারণ যেহেতু আমার দেশ। আপনি 200-র ওপরে সিট নিয়ে 2021-এ ক্ষমতায় এসেছেন, 1 বছর বাদে নির্বাচন, এখানে বিরোধীরা অলমোস্ট ছন্নছাড়া। আপনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন রাজ্যের প্রধান বিরোধী ছিল সিপিআইএম, পরে তালিকায় যোগ হলো কংগ্রেস। গত কয়েক বছরে বিরোধী পরিসরে আমূল পরিবর্তন হয়েছে, বামের জায়গা নিয়েছে রাম। বিজেপি এখন বাংলার প্রধান বিরোধী দল, সিপিআইএমের আন্দোলন, বিজেপির ফোর্স। আপনি কি শাসক হিসেবে কাকে প্রধান প্রতিপক্ষ বলে মনে করেন? আমার মনে করার জায়গা নেই, আমরা নাম্বার 1-এ থাকব। ছাগলের কি তৃতীয় ছানা হবে সেটা দেখার দায়িত্ব আমার নয়। জাতীয় কর্মসমিতির বৈঠক হয়ে গেল কয়েকদিন আগে, সেই কর্মসমিতির বৈঠকে দলের শৃঙ্খলা রক্ষায় আপনি বেশ কিছু কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। হঠাৎ এর দরকার পড়ল কেন? না, এটা আগেও ছিল, আগেও ডিসিপ্লিনারি কমিটি আমাদের পার্টিতে ছিল, নাথিং নিউ।
এটাকে কেউ কেউ একটু কষা মাংসের মতো কষিয়েছে। এমএলএ একটা আলাদা লেজিসলেচার পার্টি আছে, এমএলএদের আলাদা ডিসিপ্লিনারি কমিটি আছে, পার্লামেন্ট আলাদা, পার্লামেন্টের ডিসিপ্লিনারি কমিটি আছে, পার্টি আলাদা, পার্টির একটা ডিসিপ্লিনারি কমিটি আছে। সুতরাং কেউ যদি অন্যায় করে, কেউ যদি ইনডিসিপ্লিন কাজ করে, শৃঙ্খলা তো সকলের জীবনেই একটা বড় বলতে পারেন রক্ষা কবচ। সুতরাং শৃঙ্খলা আপনাকে রাখতেই হবে। আপনি যে আপনার এখানে কাজ চালাচ্ছেন, যাদের দায়িত্ব দিয়েছেন, অল আর প্রেজেন্ট হিয়ার। আপনি কি পারবেন আপনার দায়িত্বটা কেউ কেড়ে নিয়ে আপনি বলবেন এক আর একরকম গাইড করে করতে? সেটা তো হয় না। ইডিওলজিটাকে মেনটেন করেই তো পার্টিতে আসা হয়েছে। সুতরাং পার্টির ইডিওলজি তো মানতে সকলে বাধ্য। পার্টি যেটা বলবে, হ্যাঁ, যদি কারো কিছু বলার থাকে ইনারে বলতে পারে, অলওয়েজ গণতন্ত্র আছে, সেখানে মিটিং হয়, মিছিল হয়, বলতেই পারে, কিন্তু পার্টির কথা তো বাইরে বলার জায়গা নয়। অবশ্যই এর জন্য দায়ী আপনারা। আপনারা চ্যানেল খুলে বসেছেন, কেউ জানে না, একজন আসলো, তাকে জিজ্ঞেস করলেন তাহলে 26-এ নির্বাচনে কে প্রার্থী হবে, সে কী করে জানবে? বা সে দলের নীতি নির্ধারকই নয়। হঠাৎ আপনারা চ্যানেল খুলে বসেছেন, হঠাৎ জিজ্ঞেস করছেন তাহলে বাংলাদেশে কাল কী হবে, সে নিজেই জানে না বাংলাদেশে কাল কী হবে, তো সে কী করে উত্তর দেবে? সুতরাং এগুলোর জন্য দায়ী আপনারা। দায়িত্ব আপনাদের নিতে হবে। দায়িত্ব হয়তো আমাদের। আপনারা ঘর ভাঙান, আপনারা দল ভাঙান, আপনারা মদত দেন, সবটাই আপনারা করেন। কোথাও তো একটা ইন্ধন থাকে। অবশ্যই রান্নায় তো হলুদ গুঁড়ো লাগবেই। আপনারা হচ্ছেন হলুদ গুঁড়ো। আপনার ধরুন পার্টি এত বড় হয়েছে, আপনি একার হাতে পার্টি তৈরি করেছেন, দল ক্ষমতায় এসেছে, 15 বছরের কাছাকাছি দল ক্ষমতায়, দিল্লি একটা বড়, এই 15 হয়নি, 13 ওই হয়েছে। 13। দিল্লিতে আপনাদের সাংসদ সংখ্যা অনেক, লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে বৃহত্তম, দ্বিতীয় বৃহত্তম বলতে গেলে চলে, কংগ্রেসের পরে। আপনার পশ্চিমবঙ্গের 200-র ওপর এমএলএ, অনেক বড় দল, নানা, 200-র ওপর না, 230। হ্যাঁ, নানা বেশি হবে তো কম হবে? হ্যাঁ, নানা কথা, নানা বার্তা। দিল্লিতেও আপনি একটা শৃঙ্খলা রক্ষা কমিটি করেছেন সাংসদদের, এদিকে পশ্চিমবঙ্গ একটা করলেন বিধানসভায়, খবর কাগজে। আমি কিন্তু কোথাও নেই। না, ঠিক আছে, আপনি নেই, কিন্তু সবাই বলছেন দলের কর্তৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও কঠোরভাবে সিদ্ধান্ত নিতে চলেছেন। এই দেখুন, প্রবলেম হচ্ছে আপনাদের নিয়ে। সেদিনকে আমি একথা বলিনি, অথচ আপনারা অনেকে লিখলেন যে আমার কথাই শেষ কথা। আমি কখনো এটা বলি না। আমি আমিত্বে বিশ্বাস করি না, আমি আমসত্ত্বে বিশ্বাস করি। আমি নয়, পরিবারটা, যখন আমি কোনো মানুষের পরিবার করি, সব মানুষই আমার সমষ্টিগত পরিবার। আমি যখন দল চালাই, সব দলের একটা বুথের কর্মীও আমার সম্পদ। মনে রাখবেন, দলটা কিন্তু সবার, আমার একার নয়। কাজেই আমরা যেটাই করি কালেকটিভ ডিসিশন, এবং এটাকে আমি সম্মান করি। মমতাদি, মানুষ যখন ব্যর্থ হয় তখন কেউ তার দিকে ফিরেও তাকায় না, কিন্তু সফল লোকের সব কিছু নিয়েই বাজারে চর্চা হয়। 1998 সাল থেকে 2024, গত 26 বছরে তৃণমূল জাতীয় রাজনীতির পরিসরে একটা বড় জায়গা দখল করে রেখে দিয়েছে। তো একটা প্রশ্ন তো আসছেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি কে? কিভাবে দল চলবে, কিভাবে পার্টি চলবে? প্রশ্নটা তো বাজারে আছে। আপনার উত্তরসূরি কে? ফার্স্ট ইউ রিপ্লাই, দেন আই উইল গিভ মাই রিপ্লাই। না, আমি তো চাকরি করি, আমি তার দল করি না। আর তাতে কি হয়েছে? এটাও তো একটা ইনস্টিটিউশন। দল ঠিক করবে, দল এসে যৌথ পরিবার, তারা ঠিক করবে। দলে তো একজন নয়, আর আমি একাও কেউ নই। আমার সাথে অনেক সহসাথী আছে, মানুষ আছে। মনে রাখবেন, মানুষকে ছাড়া দল হয় না, আর দল দলীয় কর্মীদের ছাড়া হয় না। আমি যদি মনে করি আমি একাই সব, সেটা একটু ঔদ্ধত্যের কথা হয়ে যায়। আমি নয়, আমরা কথাটায় আমি বিশ্বাস করি। আমাদের সবাই দলের যারা আছে তারা ঠিক করবে। মোদি, আপনি নিজে কি মনে করেন রাজনীতিতে কাদের গুরুত্ব দেওয়া বেশি উচিত, নবীন না প্রবীণ? সবাইকেই। আপনি দিনের কথা বললেন, রাতের কথা বললেন, বিকেলের কথা তো বললেন না। সবাইকেই দরকার। মানে মাঝামাঝি বয়স যেতে। আজ যে নবীন আছে কাল প্রবীণ হবে, আজ যে প্রবীণ আছে কাল নবীন হবে, আজ যে মধ্য লগনে আছে কাল সে সন্ধ্যা লগনে যাবে। আপনি দেশের অন্যতম সেরা রাজনীতিক, কুশলী রাজনীতিক,
দেশের রাজনীতিতে বর্তমানে একাধিক নতুন মুখ আছে, কাদের মধ্যে আপনার সম্ভাবনা আছে বলে মনে হয় গোটা দেশে? কী সব কোশ্চেন আমায় করছে, এইটার উত্তর আমার পক্ষে কি এখনই দেওয়া সম্ভব? এটাও ঠিক, এটাও ঠিক। আরও পারফরমেন্স ওয়াচ করুন, ওয়েট অ্যান্ড সি। এত তাড়াতাড়ি সব কিছুর উত্তর হয় না, চাটনি বানাতে গেলে একটু টাইম লাগে। দিদি, একটা বিষয়, বড় নাম যে আপনার হয়ে 2021 সালে কাজ করেছে, যিনি ভোটের ময়দানে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে রণকৌশল তৈরির কাজ করেন, তিনি দল করেছেন নিজের পার্টি জনসুরাজ। বিহার উপনির্বাচনে প্রার্থী দিয়েছিলেন, 4টি আসনের মধ্যে 4টিতেই হেরেছেন, 3টিতে জামানত জব্দ হয়েছে। আপনি কি মনে করেন একজন ভোট কুশলী হলে তার নিজের হাল এরম হলো কেন, দলের হাল? সে ভোট কুশলী বলে সে ভাবলো কি করেছে তার কথায় লোকে ভোট দেবে? ভোটটা আলাদা আর সার্ভেটা আলাদা। সুতরাং সে ভোট কুশলী, তাহলে নিজেকে জেতাতে পারলো না কেন? সুতরাং ওসব আমায় বলবেন না। কিছু আছে তারা সার্ভে করে, আর সার্ভে আবার একদিন পর পর চেঞ্জও হয়ে যায়। আপনারাও তো অনেক সময় সার্ভে রিপোর্ট দেন, এটা মেলেই না। সুতরাং এটা হচ্ছে একটা মিক্সচার। মানে সার্ভে তো যে কেউ করতে পারে, ঘরে বসে সার্ভে করে দেয়, ঘরে বসে সার্ভে করে বলে দেয় এই হচ্ছে। আপনারাও তো আমাদের বলেছিলেন আমরা 13টা সিট পাবো পার্লামেন্ট ইলেকশনে, কিন্তু সেখানে আমরা 3-4টে সিটে খুব অল্প ভোটে 3000 ভোট থেকে 5000-এর মধ্যে হেরেছি। রিকাউন্টিং চেয়েছিলাম, দেয়নি, কিন্তু আমরা 29টা পেয়েছি। থ্যাংক ইউ ফর নট গিভিং আস সো মেনি নাম্বারস। আচ্ছা, এই যে এজেন্সিগুলো ভোট ম্যানেজমেন্টের কাজ করে, ভোটের সাফল্যে সত্যি বলুন তো এদের ভূমিকা কতটা? এরা সার্ভেটা করতে পারে, হয়তো কিছু সার্ভে করলো, 100-র মধ্যে 10টা বাড়িতে গিয়ে সার্ভে করলো, তার জন্য তারা মাইনে পায়, টাকা পায়। তাতে কি কিছু হয়? দেখুন, অ্যাকচুয়াল ভোট করে বুথ কর্মীরা, যারা বুথ এজেন্ট হয়ে বসে, যারা বুথে নিত্য নৈমিত্তিক কাজ করে, যারা গ্রামটাকে চেনে, এলাকাটাকে চেনে, মানুষটাকে চেনে, এরা বড়জোর আপনাকে একটা সাজিয়ে দিতে পারে। যেমন যখন বিয়ে হয়, মেয়েকে তো সাজাতে হয়, কাকে কিভাবে সাজালে ভালো লাগবে সাজাতে পারে ওরা, কিন্তু মেয়েটা আনতে পারে না। মেয়েটা কিন্তু মেয়েটাকেই হতে হয়, যার সাথে ছেলের বিয়ে হবে, মেয়ের বিয়ে হবে, নিজেরা ঠিক করে নেয় বা বাড়ির লোক ঠিক করে দেয়। সেরকম ধরে রাখুন, একটা কলা কুশলী কাজ করে, তার বিনিময়ে অর্থ পায়। এরা সেরকমই একটা কলা কুশলী, সার্ভে করে, তার বিনিময়ে অর্থ পায়, বিনা পয়সায় তো করে না। আর তাদের সব কিছু যে ঠিক হয় সেটাও নয়, ভোটে জেতানোর ক্ষমতা এদের নেই। অবশ্যই নয়। দিদি, আমার শেষ প্রশ্ন, 2026-এর নির্বাচন আসছে, এই নির্বাচন, এই ভোটকে আপনি কতটা কঠিন বলে মনে করছেন? এই সহজটাকে আপনারা কঠিন বানিয়ে দেন, আর কঠিনটাকে আপনারা সহজ বানিয়ে দেন। 2016-তে আপনারা মন্ত্রিসভাও তৈরি করে দিয়েছিলেন। একটু মানুষের প্রতি ভরসা রাখুন না। আমি কি অ্যাস্ট্রোলজার নাকি? আমি পলিটিক্যাল অ্যাস্ট্রোলজার নই, মানুষ হচ্ছেন পলিটিক্যাল অ্যাস্ট্রোলজার। সুতরাং মানুষ যা ডিসিশন নেবেন সেটাই আমার মাথা পেতে নেব। মানুষ যদি আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য সমাবেত প্রতিবাদ। না না, ঠিক আছে। দেখুন, আমি যতদিন বাঁচবো আমি কাজ করে যাব। কাজ, যে কোনো কাজই আমার কাছে প্রিয়। আমি রান্না করতেও ভালোবাসি, বাসন মাজতেও ভালোবাসি, উল বুনতেও ভালোবাসি, সেলাই করতেও ভালোবাসি। সব কাজই আমার কাছে প্রিয়, এমন কিছু কাজ নেই যেটা অপ্রিয়। আমার ইতিমধ্যে 130টা বুক পাবলিশড হয়ে গেছে। সুতরাং গানও অনেকগুলো হয়ে গেছে। আসলে ইন্দ্রনীলরা নিতে পারে না, আমি কী করি, আমি হাঁটতে হাঁটতেই শ্যুটটা তুলে দিলাম আমার মোবাইলে, নিয়ে পাঠিয়ে দিলাম, দিয়ে বললাম এবার রেডি করো, হয়ে গেল গান, এই আর কি। আর পুজো আসলে সব এদের, এই অরূপ ববিদের অনেক প্রেশার থাকে না, পুজো আসলেই বলবে এবার থিম বানিয়ে দাও, গান বানিয়ে দাও, এসব চলতেই থাকে। এই করেই জগৎ কেটে যায়। অনেক অনেক ধন্যবাদ দিদি, ভালো থাকুন, সুস্থ থাকুন, 2026-এ আবার জিতে ক্ষমতায় আসুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। আমাদের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল।